ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাইল জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি বাজেট বাস্তবায়ন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও রয়েছেন মামুন রশিদ, অর্থনৈতিক বিশ্লেষক এবং চেয়ারম্যান ফিনান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই মামুন রশিদ, আপনার সাথে আমরা বেশ কিছু বিষয়ে এর আগে অর্থনীতি নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো সংস্কারের পলিসি হাতে নিয়েছিল। এরপরে আসলে আমরা দেখেছিলাম যে নির্বাচিত সরকারের পরে দুটি বাজেট অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় ছিল। এবারই প্রথম আবার নির্বাচিত সরকারের আওতায় নতুন বাজেট। তো এই বাজেট নিয়ে আসলে সাধারণ যে জনগণ, তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের আলোচনা হচ্ছে যে আসলে এবারের বাজেটটা কতটুকু জনবান্ধব হবে। তো আসলে এবারের বাজেটটাকে আপনি কিভাবে দেখছেন? বাজেটটা জনবান্ধব হওয়ার সুযোগ খুব কম। তারপরেও যদি বাজেট যখন আসবে, মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করবেন 11 জুন, তারপর আমরা দেখব যে কতটুক সম্ভব হয়েছে। কারণ স্বাভাবিকভাবেই আমাদের বাজেটের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে সম্পদ সঞ্চালন। প্রয়োজনীয় বাজেটকে সাপোর্ট করার জন্য প্রয়োজনীয় সম্পদ সঞ্চালন। সম্পদের দুটি মূলত সূত্র, যদিও তিনটি বলা হয় অনেক সময় অর্থনীতির পাঠে। প্রধান সূত্র হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন, রাজস্ব এবং রাজস্ব বহির্ভূত সরকারের আয়। দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক কিংবা দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে বৈদেশিক সাহায্য। আর তৃতীয় হচ্ছে বৈদেশিক বিনিয়োগ কিংবা বিনিয়োগ সঞ্জাত যে কোনো অর্থের লেনদেন সঞ্জাতভাবে আয়। তো সেই প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই যে কিছুদিন আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের যে বসন্তকালীন বৈঠক হলো, সেখানে কিন্তু আমরা খুব একটা উন্নতি দেখতে পাইনি যে তারা এগিয়ে এসে আমাদেরকে টাকা দিবেন, যদিও এশীয় উন্নয়ন ব্যাংকের কিছু প্রতিশ্রুতির কথা শুনেছি। আর দ্বিতীয় যেটি সবচেয়ে পরিধানযোগ্য, নিঃসন্দেহে অধ্যাপক সাইমা হক আরও ভালো বলবেন, যে সেটি হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডের যে আয়, রাজস্ব এবং রাজস্ব বহির্ভূত সরকারের আয়, এখানে প্রায় 1 লক্ষ কোটি টাকা আমরা পিছিয়ে আছি। আমরা সাধারণত জানি, যেহেতু আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সাথে অনেকগুলো কাজ করার সুযোগ হয়েছে, যে মে জুন মাসে এসে অগ্রিম কর হিসাবে অনেক কিছু আদায় হয় কিংবা বকেয়া কর হিসাবে অনেক কিছু আদায় হয়। তারপরও এই যে গ্যাপটি হয়েছে 1 লক্ষ কোটি টাকা, 9 মাসে আরও 3 মাসে আরও বাড়তে পারে, সেটি কতটুকু কমাতে পারবে এটি দেখার বিষয়। সেই ক্ষেত্রে মানে সরকারের আয়ের ক্ষেত্রে আমাদের সমস্যা থেকেই যাচ্ছে। সেই প্রেক্ষিতে যেখানে শেষ করব, এই কারণে সরকারের ব্যয় অনেকগুলো ক্ষেত্রে প্রায়োরিটাইজ করতে হবে। অনেকগুলো ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, কৃচ্ছতা সাধন করতে হবে। সরকারের নিজস্ব ব্যয়, পরিচালনগত ব্যয় কমাতে হবে। সেইটা একটা নতুনভাবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা একটি রাজনৈতিক সরকার কতটুকু করতে পারবে, থোক বরাদ্দকে এড়িয়ে যাওয়া, অপ্রয়োজনীয় প্রকল্পকে এড়িয়ে যাওয়া, প্রকল্পের সময়ের ধরে এবং গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করা এবং সামগ্রিকভাবে সরকার পরিচালনায় অর্থনৈতিক নিয়মানুবর্তিতা পরিপালন করা নিশ্চিতকরণ, এটা টাফ হতে পারে। আমরা দেখছি যে এই বাজেটে কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এটা আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য হবে? মূল বিষয়টা হচ্ছে যে আমরা যদি সার্বিকভাবে চিন্তা করি, বর্তমানে যদি প্রেক্ষাপটে একেবারে মোটা দাগে যদি বলি, যে কয়েকটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্ব পাওয়ার বিষয়। একটি হচ্ছে যেমন আমাদের মূল্যস্ফীতিটাকে নাগালের মধ্যে রাখার একটা বিষয় আছে। দ্বিতীয়, সামষ্টিক অর্থনীতির ভারসাম্যর বিষয়টা সবসময় আসলে বাজেট বলুন বা যে কোনো সরকারি নীতি নির্ধারণের বিষয় বলুন, সেই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে। এর পাশাপাশি সেটা হচ্ছে ব্যক্তি খাতে যে বিনিয়োগ, সেটার ক্ষেত্রে আমরা যে শ্লথ গতি আমরা লক্ষ্য করছি, সেই বিষয়টা কিন্তু একটা জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বেশ কিছুদিন ধরেই। তবে এই সমস্ত আলোচনার ফাঁকে অনেক সময় দেখা যায় যে কর্মসংস্থানের আলোচনাটা সেটা কিন্তু খুব বেশি আসে না। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি কর্মসংস্থানই একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি
বলা যেতে পারে এক ধরনের একটা উপায়, যার মাধ্যমে আসলে সার্বিকভাবে অর্থনীতির যে সুফল সেটা আসলে সাধারণ মানুষের কাছে যেতে পারে। এবং শ্রমের মাধ্যমে, কারণ আমরা জানি যে আমাদের বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে আমরা যদি দেখি যে তরুণ জনগোষ্ঠী একটি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে আছে, এবং কিন্তু তাদের ক্ষেত্রে তাদের যে জনমিতির যে সুবিধা, সেই সুবিধাটা আমরা আসলে কতটুকু নিতে পেরেছি, এবং সেই জায়গাগুলোতে কিন্তু প্রশ্ন আছে। সুতরাং কর্মসংস্থানের মাধ্যমে সার্বিকভাবে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, এবং আমাদের যে তরুণ জনগোষ্ঠী আছে তাদের যে বৈশ্বিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে, এবং বর্তমানে যদি আমরা চ্যালেঞ্জের কথা বলি, বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু রয়েছে, সেগুলোকে আমরা কিভাবে বাজেটে দেখা হচ্ছে সেটা একটু দেখবার বিষয়, এবং সেটার জন্য আমরা আগ্রহী দেখতে চাই। এবং সেখানে আমি একটা জিনিস বলবো যে ব্যক্তি খাতে বিনিয়োগের বিষয়টা যখন আমরা বলি, সেখানে কিন্তু আমরা যে স্রোতগতিটা দেখছি সেটা কিন্তু যখন বড় বিনিয়োগ হচ্ছে না, তখন আমরা কিছু কিছু জিনিস বলি যে যে হারে আসলে প্রবৃদ্ধি হচ্ছে, সেই প্রবৃদ্ধি বা আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে যে প্রবৃদ্ধিটা হচ্ছে, সেটার সুফলটা আসলে এমপ্লয়মেন্টের মাধ্যমে কর্মসংস্থানে পৌঁছচ্ছে না, যেটাকে আমরা কিছু অর্থনৈতিক টার্ম আছে যে এমপ্লয়মেন্ট ইলাস্টিসিটি অফ গ্রোথ আমরা বলি। এবং সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের যে আমরা একটা স্লথভাব এবং দেখা যাচ্ছে একটা নেগেটিভও আমরা অবস্থা দেখতে পাচ্ছি। অর্থাৎ সেভাবে কিন্তু ব্যক্তিগত বিনিয়োগে আমাদের ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে কিন্তু কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এখন একটা বিষয় হচ্ছে, এটা একটা ফান্ডামেন্টাল বিষয় যে আমরা খুব দ্রুতই যে কর্মসংস্থানটা জেনারেট করতে পারবো বড় বিনিয়োগের মাধ্যমে, সেটা হয়তো না, কিন্তু অবশ্যই সেদিকে একটা নজর দিতে হবে। অর্থাৎ শ্রমঘন শিল্পগুলোকে, এটা আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টার উপর গুরুত্ব দিচ্ছেন, যে শ্রমঘন জায়গাগুলোর উপরে বিভিন্ন প্রণোদনা দেওয়া। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে ছোট ছোট যে ক্ষুদ্র কুটির শিল্পগুলো আছে, সেগুলোর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই জায়গাগুলোকে চিন্তা করতে হবে। এবং আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের তরুণ জনগোষ্ঠীর কথা যদি বলি, সেখানে আসলে আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে লিঙ্কেজটা আছে, সেই বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করে নীতি নির্ধারণ এবং বাজেটে সংশ্লিষ্ট বরাদ্দ, সেই জায়গাগুলো আসলে আমরা দেখার জন্য আগ্রহী। সেক্ষেত্রে আমরা দেখছি যে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক থেকে সিদ্ধান্ত নিয়েছে যে বন্ধ যে ফ্যাক্টরিগুলো আছে, সেখানে এই আপা যে কথাগুলো বললো যে আসলে দারিদ্র্য বিমোচন করতে গেলে কর্মসংস্থানের জায়গা তৈরি করতে হবে, আর ফ্যাক্টরিগুলো খুলে দিলে আসলে সেই কর্মসংস্থানের জায়গাগুলো আরও বেড়ে যাবে। পাশাপাশি আরেকটি কাজ করছে বাংলাদেশ ব্যাংক, সেটি হচ্ছে যে খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য তারা যে টার্গেটটা সেট করেছে, এই দুটাই কিন্তু পাশাপাশি কাজ করছে। এই ব্যাপারে আসলে আপনার মন্তব্য কি? মোটা দাগে দুটো জিনিসই ভালো। বাইরে যদি আপনি বইয়ের পেছনের পৃষ্ঠায় বই সম্পর্কে বলা থাকে না, ওইটা পড়ে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে অত্যন্ত ভালো। কিন্তু আপনি বললেন প্রথমে যে বন্ধ ফ্যাক্টরিগুলো খুলে দেওয়া হবে, তাহলে আপনার ডক্টর সায়মা হকের মতো একজন হয়তো গবেষণা করে বের করতে পারবেন ওই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছিল কেন। সাধারণত অর্থনীতির ছাত্র হিসাবে এবং সামান্য একজন ব্যাংকার হিসাবে আমি বলতে পারি ওই ফ্যাক্টরিগুলোর বেশিরভাগই বন্ধ হয়েছে হয় তারা অর্থ পায়নি প্রয়োজনীয়, কিংবা তারা অর্থ পেয়েছিল, ব্যাংকের টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারে নাই, কিংবা নিজেদের টাকাও সঠিকভাবে ব্যবহার করতে পারে নাই, প্রতিযোগিতার কাছে হেরে গেছে, ব্যবস্থাপনার দুর্বলতা ছিল, কিংবা পরিচালনগত দুর্বলতা ছিল। এটি হচ্ছে একটি। সুতরাং ওই ফ্যাক্টরিগুলোর আমার জানা মতে, যেহেতু আমি অনেকদিন যাবৎ এগুলো নিয়ে কাজ করছি, বেশিরভাগ ফ্যাক্টরি কিন্তু হয় খেলাপি ঋণ কারণে কিংবা ইচ্ছাকৃত ঋণ খেলাপির কারণে তারা বন্ধ রয়েছে, টাকা দিতে পারছে না, কিংবা তাদের ব্যবস্থাপনাগত দুর্বলতা রয়েছে, তারা প্রতিযোগীদের কাছে হেরে গিয়েছে। আর দ্বিতীয় যে জিনিসটা আপনি বলেছেন যে ঋণ দানকে আরও অবারিত করা, খেলাপি ঋণ আদায় করা, আপনি দেখেছেন যে অতীতে মানে ধরেন খেলাপি ঋণ কিন্তু 30% ছাড়িয়ে গিয়েছিল, 35% ছাপিয়ে গেছিল এই সেপ্টেম্বর মাসে। ডিসেম্বরে যেই কমিটি, তা আমারও কাজ করার সুযোগ হয়েছিল, আমরা বেশ কিছু খেলাপি ঋণকে ডাউন পেমেন্টের ভিত্তিতে, কিংবা যারা রাজনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন গেল 17 বছরে, তাদের বিষয়গুলো বিবেচনায় এনে, কিংবা যারা নাকি বাংলাদেশ ব্যাংকের প্রচলিত সার্কুলারের আওতায় আগে আসতে পারেননি, আনুকূল্য পাননি, তাদের কিছু কিছু ঋণ পুনঃ তফসিল করতে সুযোগ করে দিয়েছিলাম। সেই কারণে ডিসেম্বরে এসে
কিছুটা ক্লাসিফাইড ঋণ কিংবা শ্রেণীকৃত ঋণ কমেছে। এখন সত্যিকার অর্থে যদি আসলে ঋণ খেলাপি না কমে কিংবা শ্রেণীভুক্ত ঋণ যদি না কমে, ব্যাংকগুলোর তো টাকা নাই। আপনি অলরেডি জানেন 10টি ব্যাংক অলরেডি কিন্তু জেড ক্যাটাগরিতে চলে গেছে, লিস্টেড ব্যাংক। অনেকগুলা ব্যাংক ঋণ দিতে পারছে না। ডক্টর সাইমা হক যে বললেন, গ্রামীণ অর্থনীতিতে অধিকতর অর্থের প্রবাহ কিংবা অর্থের সঞ্চালন, আমার যদি টাকা না থাকে, আমি যদি আমার ডিপোজিটারদের টাকা ফেরত না দিতে পারি, বাংলাদেশের যে অবস্থা মানে ব্যাংকিং খাতে কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলোর খাতে, সেই ক্ষেত্রে আমি কিভাবে ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা উৎপাদনশীল খাতে আমি নতুনভাবে ঋণের প্রবাহ কিংবা অর্থের প্রবাহ বাড়াবো কিভাবে? সুতরাং এটা খুবই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জের মাঝখানে আরেকটা চ্যালেঞ্জ, ডাবল ডিজিটে যে লোন, এটি আসলে ব্যবসায়ীদেরকে আরেকটা, তারা বলছেন যে তাদের এই মুহূর্তে আসলে ব্যবসা বান্ধব পরিবেশ এবং এই ডাবল ডিজিট লোনটাকে আসলে সিঙ্গেল ডিজিটে করে নিয়ে আসা, এটি তাদের একটা বড় ধরনের চাহিদা। সেটিকে আসলে এই মুহূর্তে আমাদের যে ব্যাংকিং খাতের লিকুইডিটি ক্রাইসিস এবং ওভারঅল যে সিচুয়েশন, সেটিকে আসলে সম্ভব কিনা? আমি একটা বিষয় এখানে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা সুদের হার বা অন্য বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা শুনি, কিন্তু আমার মনে হয় আমাদের ফান্ডামেন্টাল যে জায়গাটা, সেটা হচ্ছে যে ব্যবসা করার জন্য যে খরচ, অর্থাৎ কস্ট অফ ডুইং বিজনেস, এবং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই জায়গাটাতে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে কস্ট আছে, অর্থাৎ ব্যবস্থাপনার যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় যে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, সময় ক্ষেপণের বিষয় আছে, পোর্টগুলোতে বিভিন্ন সমস্যা রয়েছে, অবকাঠামোগত যে সমস্যাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে যদি আমরা দক্ষতা আনতে পারি, এই জায়গাগুলোতে যদি এফিসিয়েন্সি আনতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্যাংকিং খাতের এবং মূলত ব্যক্তি খাতের যে বিনিয়োগের যে জায়গাটা, সেখানে আভ্যন্তরীণ বিনিয়োগকারী যারা রয়েছে তারা তো বটে, এবং বাইরের যে বিনিয়োগের বিষয়টা, যে জায়গাগুলোতে আমরা কিন্তু অনেক বছর ধরেই দেখছি যে সেখানে কিন্তু আমরা সেরকম অগ্রগতি দেখছি না, সেই জায়গাটাতে গতি সঞ্চয় করার দরকার। এবং আমরা কিন্তু ইকোনমিক জোনের বিষয়ে আলাপ হচ্ছে, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দেওয়ার কথা বলা হচ্ছে, এবং বিভিন্ন যে অঞ্চল ভিত্তিক বিনিয়োগগুলো, সেগুলোর আলোচনাটাও হচ্ছে। কিন্তু যেটা বিষয় জরুরি, সেটা হচ্ছে যে আমাদের আসলে ব্যবসায়ীরা যখন ব্যবসা করবেন, একটা তো হচ্ছে তাদের আর্থিক জায়গা, আরেকটা যে জায়গাটা সেটা হচ্ছে যে তারা কিন্তু দ্রুত সার্ভিস ডেলিভারি যদি তারা না পান, পোর্টে যদি পণ্য খালাস করতে সময় বেশি লাগে, তখন কিন্তু তাদের যে সমস্যাটা হচ্ছে যে একটা বিরতিতে যাই, আবার আমি আপনাকে সুযোগ দিচ্ছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। জি, তো এখানে আমাদের যে বিষয়টা, সেই ওই জায়গাগুলোতে আমরা কিন্তু ফান্ডামেন্টাল কিছু পরিবর্তন করাটা কিন্তু জরুরি, এবং এটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবং সেই জায়গাগুলোতে আমাদের কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা জানি যে আমাদের সুদের হার এবং সার্বিক ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার যে বিষয়গুলো রয়েছে, সেখানে একটু আগে আলোচনা যেটা হলো, যে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের চ্যালেঞ্জগুলো রয়েছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই জায়গাগুলোর পাশাপাশি আমরা আমাদের একেবারে ফান্ডামেন্টাল কিছু সমস্যা যেগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে যদি আমরা গতিশীলতা আনতে পারি, দ্রুত করতে পারি সার্ভিস ডেলিভারি, সেটা কিন্তু আসলে ব্যবসায়ীদের অন্য জায়গায় যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে কিছুটা হলেও আমি বলবো যে কম্পেনসেট করতে পারে। সেই জায়গাটাতে একটু জরুরি হচ্ছে মনোযোগ। আমরা সেই জায়গা থেকে দেখছি যে ছোট এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অনেক কোম্পানি পুঁজিবাজারে লিস্টেড আছে, এবং রিসেন্টলি দাতা সংস্থাগুলো বলছে যে তাদের তথ্যগুলো চাচ্ছে যে তারা আসলে কি অবস্থায় পুঁজিবাজারে আছে এবং পুঁজিবাজার তাদেরকে কতটুকু সহযোগিতা করছে। আর আরেকটা বিষয় এসছে যে ডাবল ডিজিটাল লোন যেটি, সেটি আমরা অনেক সময় দেখা যায় যে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের একটা সুযোগ এ ধরনের ছোট ছোট ক্ষুদ্র কোম্পানিগুলোকে দিয়ে থাকি, কিন্তু সংস্কার কমিটি এই বিষয়ে অনেক প্রস্তাবনা দিয়ে থাকলেও এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে তেমন কোনো কাজ হয়নি। তো আপনার কি থাকবে, এই বাজেটে কি আসলে পুঁজিবাজারের জন্য কোনো নির্দেশনা দেওয়া উচিত বা তাদের জন্য থোক বরাদ্দ থাকা উচিত কিনা? ধন্যবাদ। একটি কথা বলি, সামষ্টিক অর্থনীতিবিদরা তারা কিভাবে অনেক সময় ক্ষতির কারণ হয়ে যায় এই সমস্ত উদীয়মান অর্থনীতির জন্য। আমাদের এখানে উনি একটু আগে বলেছেন যথার্থই, একটা বিরাট সমস্যা হচ্ছে মূল্যস্ফীতি, উচ্চ মূল্যস্ফীতি। তো উচ্চ মূল্যস্ফীতিকে অ্যাটাক করতে গিয়ে সেখানে সব সময় মনিটারি পলিসি কমিটি কিংবা তা গভর্নরদের উপরে কিংবা
বাংলাদেশ ব্যাংকের উপরে কিংবা যারা অর্থ মন্ত্রণালয়ের উপরে একটা চাপ সৃষ্টি করেছে। আপনি দেখবেন সরল কথা, হয় বাজার সিন্ডিকেট, কেউ গবেষণা করে দেখাচ্ছে না বাজার সিন্ডিকেট কোথায় কারা করছে কেউ জানে না। আপনি যদি গুগল সার্চ দেন দেখবেন কোনো মৌলিক কোনো লেখা নাই বাংলাদেশের কোনো অর্থনীতিবিদের। দ্বিতীয় যে বিষয় কোনো গবেষণায় লেখা নাই যে সরল একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যেহেতু মূল্যস্ফীতি ওটাকে অ্যাটাক করার জন্য সুদের হার বাড়াতে হবে। বাংলাদেশে দেখা গিয়েছে আসলে ইনএলাস্টিক রিলেশনশিপ এটার মধ্যে, যে পারস্পরিক ডিরেক্ট কোনো রিলেশনশিপ নেই। তো সেই কারণে উচ্চ মূল্যস্ফীতিকে অ্যাটাক করার জন্য যে সুদের হার বাড়ানো, এইটা করতে গিয়ে যেমনটি আমরা উৎপাদনশীল খাত বিশেষ করে ক্ষুদ্র এবং মানে মাঝারি উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করেছি, তারা ঋণই পায় না। আর বড় উদ্যোক্তারা টাকা নিয়ে আটকে রেখেছে, 6-9 সময় টাকা ফেরত দেয় না, ঋণ খেলাপি। বেশিরভাগ বড় উদ্যোক্তাই ঋণ খেলাপি। আরেকটা বিরাট যে ক্ষতি হয়েছে, যেটা মানে সামষ্টিক অর্থনীতির ABCD পর্যায়ে পড়ানো হয় 101 কোর্সে, সেটা হচ্ছে আমরা দেখেছি সারা পৃথিবীতেই যে সুদের হারের সাথে ব্যাংকিং এবং পুঁজিবাজারে একটা রিভার্স রিলেশনশিপ থাকে। রিভার্স রিলেশনশিপটা কি? যখন সুদের হার বাড়ে তখন কিন্তু চঞ্চল টাকা অঞ্চলে ঢুকে যায়, সুদের হার যখন কমে তখন চঞ্চল টাকা পুঁজিবাজারে চলে যায়। এটা সামগ্রিকভাবে অ্যালান গ্রিনস্প্যান থেকে শুরু করে যত সামষ্টিক অর্থনীতিবিদ রয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু একটা মর্মবাণী, ইনক্লুডিং যারা শিকাগো বুথ স্কুলে পড়াচ্ছেন তাদের সহ। তো সেই ক্ষেত্রে সুদের হারটা যদি আমরা একটা মোটামুটি অপটিমাইজ না করতে পারি, সুতরাং মানে ফিসকাল ম্যানেজমেন্টের মাধ্যমে কিংবা মনিটারি ম্যানেজমেন্টের মাধ্যমে পুঁজিবাজারকে কোনো প্রণোদনা দিতে পারবো না। তাহলে বাকি রইল ফিসকাল ম্যানেজমেন্ট। সেই ক্ষেত্রে আপনি যদি পুঁজিবাজারে যারা ভালো অপারেট করছে তাদের জন্য যদি প্রণোদনা না বাড়ান, কিংবা যারা পুঁজিবাজারে ব্যবসা করে টাকা বানাইতে চাচ্ছে বড় বড় কোম্পানি, কিন্তু তাদের নিজেদের জন্য কোনো বাধ্যতামূলক কোনো ব্যবস্থা নেই যে তারা যাতে পুঁজিবাজারে শ্রেণীভুক্ত হয় কিংবা পুঁজিবাজারে মানে অপারেট করে কিংবা এটা যায়। তো সেই কারণে হচ্ছে কি, পুঁজিবাজারে প্রচুর ডেট কিংবা সেমি ডেট স্টকের মধ্যে ট্রেড হচ্ছে, সেগুলো মৌলিক ট্রেডের অংশ না। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার প্রচণ্ডভাবে ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগকারী ডিপেন্ডেন্ট, যার ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা খুব ভয় পায়। তারা অতীতে যখন বাংলাদেশের ডলার টাকা স্টেবল ছিল তখন আপনি যদি পর্যালোচনা করেন দেখবেন 84 টাকা 85 টাকার সময় প্রচুর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এসেছিল। যখন নাকি বাংলাদেশের ইকোনমি স্টার্টেড টু শো সাম ভালনারেবিলিটি, বিগত সরকারের ইলেকশনের পরপর আগে পরে, তখনই কিন্তু আপনি দেখবেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রচুর উইথড্র হয়েছে। কিন্তু আসার কথা হচ্ছে যে জনাব আমির কুসুম মাহমুদ চৌধুরী, আমি দেখেছি উনি পুঁজিবাজারের অনেক কিছু জানেন, যেহেতু সাউথ এশিয়া ফেডারেশন অফ ক্যাপিটাল মার্কেটসের উনি সদস্যও ছিলেন। সো বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, কলম্বো স্টক এক্সচেঞ্জ, করাচি স্টক এক্সচেঞ্জের অনেক কিছু দেখেছেন। সো উনি অনেকগুলো আশার বাণী শোনাচ্ছেন। আমি ওনার সাথে যতগুলা বৈঠক করার সুযোগ হয়েছে উনি বলছেন পুঁজিবাজারে ব্যাপক চেঞ্জ হবে, কিন্তু এখন আমরা দেখি নাই। এখন আমরা তাকিয়ে আছি উনি বাজেট বক্তৃতায় কি করেন। তো পুঁজিবাজারে যদি ইন অ্যান্ড আউটটা যদি ইজি না করা হয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আসবে না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি না আসে, পুঁজিবাজারে একটা স্টেবিলিটি ক্রিয়েট হবে না। সেক্ষেত্রে যারা একদম গ্রামীণ এবং প্রান্তিক পর্যায়ের যারা আছেন তারা কাজ করছেন, বা আপনি কর্মসংস্থানের কথা বলছিলেন, এখন দ্রব্যমূল্যের একটা চাপ সবার মধ্যে রয়েছে এবং অনেকের মধ্যেই আসলে টিকে থাকাটা খুব কঠিন হয়ে গেছে। তো এইবার বাজেটে তো আসলে অনেক কিছু নিয়েই কাজ করা হচ্ছে, কিন্তু তার মধ্যে দ্রব্যমূল্যের পাশাপাশি আরেকটা বিষয় এসে সামনে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে স্বাস্থ্য। গ্রামীণ পর্যায়ে বাচ্চাদের স্বাস্থ্যের একটা বিষয় চলছে। তো এমন একটি পরিস্থিতিতে আসলে মানে আপনার কি প্রস্তাবনা থাকবে? মূল বিষয়টা হচ্ছে যে এটা আসলে আমরা বহু বছর ধরে বলে আসছি, সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গা যেমন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এই তিনটা জায়গাকে আসলে অগ্রাধিকার দিতেই হবে। এবং সেদিক থেকে যদি বলি যে স্বাস্থ্য খাতের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে হামের যে ভয়াবহতা আমরা শিশুদের মধ্যে দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে নীতি সংক্রান্ত কিছু নির্দেশনার প্রয়োজন রয়েছে এবং খুব জরুরি ভিত্তিতে। এবং সেটার পাশাপাশি সেটা হচ্ছে স্বাস্থ্য খাতে যে বরাদ্দটা, সে বরাদ্দের একটা তো হচ্ছে বরাদ্দ, আর দ্বিতীয় হচ্ছে যে আমরা যদি সার্বিকভাবে দেখি যে স্বাস্থ্য খাতের ক্ষেত্রে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার দিকেও আমাদের
আমাদের মধ্যে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। যেমন ইন্স্যুরেন্স বা বিমা, স্বাস্থ্য বিমার বিষয়টা কিন্তু আমাদের দেশে খুব একটা প্রচলিত নয়, কিন্তু আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের একটু নজর দেওয়াটা প্রয়োজন। তার কারণ হচ্ছে যে আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই একেবারে নিম্ন আয়ে যে মানুষগুলো রয়েছে তাদের জন্য কিন্তু অনেক সময় বড় বড় যখন সমস্যার সম্মুখীন তারা হয়, স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন যখন তারা হয়, তখন কিন্তু তাদের উপর একটা বড় ধরনের চাপ পড়ে এবং তারা ঋণগ্রস্ত হয় অনেক ক্ষেত্রেই। তো সেই জায়গাগুলোতে আমাদের একটু দেখা দরকার যে স্বাস্থ্য ব্যবস্থাপনার জায়গাটাতে আমরা কি ধরনের পরিবর্তন আনবো এবং সেই জায়গাটাতে আরো আধুনিকীকরণ করা। এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে অবশ্যই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে শিক্ষার যে বাজেটে বরাদ্দ, আমরা শুনতে পাচ্ছি যে শিক্ষায় বাজেটে বরাদ্দ বাড়ার একটা ইঙ্গিত আমরা পাচ্ছি, সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক। আমরা দেখতে চাই যে এই জায়গাগুলোতে আসলে কর্মমুখী শিক্ষা এবং শিক্ষার মাধ্যমে নলেজ ক্রিয়েশনের যে জায়গাটা, সেই জায়গায় আসলে কি ধরনের পরিকল্পনা। আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের হাতে একদমই সময় নেই। সরকারের কাছে যদি আসলে কোনো প্রস্তাবনা থাকে। সরকারের কাছে প্রস্তাবনা সরকার নিজেও জানে। এই যে উনি স্বাস্থ্য এবং শিক্ষার কথা বললেন, সেই ক্ষেত্রে আমরা দেখেছি পঞ্চবার্ষিক পরিকল্পনা রিভিউ করতে গিয়ে পরিকল্পনা কমিশনের পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য যে বাজেট থাকে তা ফেরত আসে। দ্যাট মিনস গুণগতভাবে ব্যবহার তো একটা চ্যালেঞ্জ, আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আসলে বাজেট বাস্তবায়ন, বিরাট একটা চ্যালেঞ্জ। আর দ্বিতীয় হচ্ছে যে সরকারের যে অবকাঠামো আছে, বিভিন্ন সফট অ্যান্ড হার্ড অবকাঠামো, সেটাকে উচ্চকিত পর্যায়ে উৎকর্ষের সাথে ব্যবহার করে বাজেট বাস্তবায়ন। শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেশিরভাগ টাকা চলে যায় পরিচালনগত ব্যয়, শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার জন্য। সত্যিকার অর্থে আমরা শিক্ষার গুণগত মান বাড়ানো এবং শিক্ষকদেরকে কিভাবে প্রণোদিত করব, প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষক যাতে শিক্ষকতাকে প্রধান বিবেচ্য বিষয় ধরে নেয়, শিক্ষকতার বাইরে প্রধান বিবেচ্য যাতে না থাকে, সামগ্রিক শিক্ষা এবং স্বাস্থ্যের মানে সফট অবকাঠামো এবং হার্ড অবকাঠামোর ক্ষেত্রে যদি আমরা সলিড ইন্টারভেনশন করতে পারি, সম্ভব হতেও পারে। আমরা আশা করছি যে আসলে যেহেতু কর্মসংস্থানকে গুরুত্ব দিয়েছে, সেহেতু শিক্ষা এবং স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে এবার বরাদ্দের পরিমাণ যাতে এই দুই খাতে একটু বিশেষভাবে দেখা হয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।